বা বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে বিদায় নিলেন, তখন আসলে বিএনপির মধ্যে এখন যে অবস্থা, যে ঐক্য দেখছেন, এখন বিএনপি সেই ঐক্যটা ধরে রাখতে পারবে কিনা, বা বিএনপির ভবিষ্যৎটা কি হতে পারে তখন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে? এটা খুব মানে একটা পেইনফুল একটা প্রেডিকশন, বাট আপনাকে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে পলিটিক্যালি আরো বহু আগে থেকেই দলটার মূল হাল আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানই ধরে রেখেছেন, দেশে আসতে পারবেন না এমন কোনো সিচুয়েশন নেই। আবারও আপনাকে আমি বলেছি যে ঝুঁকি নিয়ে যখন আমরা কথা বলি, তখন তারেক রহমানের বিষয়টা হচ্ছে তার বাবা এদেশে, এই দেশের জনগণের অত্যন্ত প্রিয়, বাংলাদেশের অন্যতম মানে জনপ্রিয় স্টেজ, বোধহয় ওয়ান অ্যান্ড অনলি, তার সাথে কোনো তুলনা হবে না, সেই মানুষটিও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কোকো রহমান, যিনি পলিটিক্যাল কখনোই ছিলেন না, তিনিও মানে মানে তাকেও এক ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তারেক রহমান, তিনি নিজেও তৃণমূলে সিরিয়াসলি জনপ্রিয় ছিলেন এবং অনেক আর্লি এজ থেকে উনি একেবারে কর্মী থেকে নিয়ে একেবারে সে বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে। 8 বছর সময় লেগেছিল, গাবতলীতে উনি শুরু করেছিলেন, গাবতলী ইউনিয়ন থেকে। এই জায়গাটাই তাকে পঙ্গু হয়ে এদেশ থেকে, অলমোস্ট পঙ্গু হয়ে দেশ থেকে চলে যেতে হয়েছিল। এইগুলা ওভারকাম করে জনগণের প্রতি ভরসা রেখেই কিন্তু তিনি ফিরছেন। কিন্তু দলের কনসার্ন আছে, তো দল তো এগুলো পার করে এসেছে। বললাম আপনাকে যে আজকে যে আলোচনাটা করছে, এটা করতেই হতো না যদি এই পরিবারটার উপরে সরাসরি এই পরিবার বেগম খালেদা জিয়ার উপরে হয়নি, হয়েছে বলেই তো তিনি আজকে এই অকাল মৃত্যু। আমি বলবো হ্যাঁ, এজ যদি আপনি কম্পেয়ার করেন, ডেফিনেটলি শি ইজ অ্যাট দ্যাট এজ যেখানে অনেকেই হয়তো চলে গেছেন, অনেক কিছু, কিন্তু তার যে জীবনী শক্তি ছিল, তিনি যে তার যে স্পিরিট বা যে স্পিড, যেটা উনি বলছিলেন যে তারা যে আপসহীন, যেটা তার এই যে জীবন মৃত্যুর লড়াইয়েও তিনি প্রমাণ করেছেন তিনি কতখানি আপসহীন। ধরুন তার এই ফিজিক্যাল ড্যামেজটা হলো না, ধরুন তিনি কারাগারে স্রেফ বন্দী হিসেবেই থাকলেন, তাহলে কিন্তু এটা একেবারে ডিফারেন্ট কাহিনী হতো। ওই জায়গাটা সত্ত্বেও কিন্তু এই জনগণই হচ্ছে মূল শক্তি, যেটাকে মাথায় রেখে তারা তিনি ফিরবেন। এবং আবারও বলি, ডিউ টাইমে, এই ডিউ টাইমটা আপনি নিশ্চিত থাকেন এমন কোনো সুযোগই হবে না যে এটা অন্যথা বা দল ভেঙে যাওয়া, দল টুকরা হয়ে যাওয়া, এটা আমি কোনো একটা প্রশ্ন করে হয়তো মঞ্জুমের কাছে যাব। সেটা হচ্ছে ঠিক একইভাবে এখন যেভাবে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নির্বাচনকে নিয়ে, মনোনয়ন নিয়ে, আমি কয়েকটা ডকুমেন্টস আমার কাছে আছে বিভিন্ন জায়গায়, সেই সংঘর্ষের হার কি নিশ্চয়ই বাড়তে পারে নাকি কমবে যদি কোনো কারণে আল্লাহ না করুক বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে? আমি তো বিশ্বাস করি দল যারা করেন, সত্যিকার অর্থে দলের প্রতি যাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, ভালোবাসা আছে, করবেন কি 1000 বার। এটা অনেক এটা তো ভিন্ন হয়ে যাওয়ার কথা। উনার এই ক্রাইসিস, বাংলাদেশের প্রতিটা জাতীয়তাবাদী মানুষ, যেটা ভাইয়া বললেন যে শি ইজ নট এট অল আ লিডার অফ বিএনপি, উনি আসলে বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছেন। এটা বিএনপি যারা করেন তারা তো আর কোনোভাবেই নিজেদের মধ্যে কোনো সমস্যা আর কোনো থাকার সুযোগই থাকবে না, যেটা আমার ব্যক্তিগত ধারণা, এবং এটা ভুল হবে না। আপনি দেখবেন সমস্যা আছে ভাই, 237টা আসনের মধ্যে আপনার মোটামুটিভাবে 210টা আসন কিন্তু আমাদের মোটামুটিভাবে পিসফুল। কারণ যেটা হয়েছে সেটা হচ্ছে ভিতরে ভিতরে তারা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করেছেন সব প্রার্থীরা, কিন্তু বাকিগুলো কিন্তু একটু সমস্যা। হ্যাঁ, এখন ভাইয়া 10% বা 15%, আপনাকে তো, এটা তো বড় দল, আর এটা তো গণতান্ত্রিক দল, আর সবচেয়ে বড় কথা এটা তো রেজিমেন্টেড পার্টি না যে আপনি একটা অর্ডার পেলেন, ওই অর্ডার অনুযায়ী চলতে হবে, নাহলে আপনাকে চাকরিচ্যুত করা হবে। ফলে যেটা হয়েছে, এটাও সময়ে কমে আসবে। হয়তো বা একটা রেয়ার পার্সেন্টেজ, যেহেতু প্রাইমারি নমিনেশন ছিল, মেবি 2 বা 3% জায়গায় হয়তো চেঞ্জও আসতে পারে, কিন্তু সেটা আমরা ধরেই নিচ্ছি যে ওটাকে মাথায় না রেখে আমরা মিটিগেট করার চেষ্টা করছি বিরোধগুলো। ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। মাঝখানে শুনলাম আপনারা বেশ বড় একটা জোট করছেন, হঠাৎ করে জোটের বিষয়ে ঝুলে গেল অনেকে, প্রথম আলোর রিপোর্ট হলো ঝুলে গেল জোট, গণ অধিকার পরিষদ, এনসিপি সব মিলে একটা বড় জোট। মানুষও বারবার রাজনীতিকদের বক্তব্যে উঠে আসে বিএনপি জামায়াত ছাড়া একটা তৃতীয় একটি শক্তিকে মানুষ চায়, সেই শক্তিটা আপনারা হবেন, এরকম একটি আপনার বক্তব্য আছে। এই জোটটা আসলে হচ্ছে না বা ভবিষ্যতে কি অবস্থা? একটা জোট আমরা করতে চেয়েছিলাম এবং এটা পাবলিকলি ডিক্লেয়ার করেই আমরা এটা করতে চেয়েছিলাম, কারণ আমরা মনে করেছি যে বিএনপি এবং জামাতের যে রাজনীতি, এই দুটো রাজনীতি কিন্তু একসাথে ছিল। বিএনপি জামাত কিন্তু ঐক্যবদ্ধ ছিল, ওনারা আলাদাও ছিল, ঐক্যবদ্ধও ছিল। আলাদা যখন তারা রাজনীতি করেছেন তখন আমরা দেখেছি ওনাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে অতীতে। যখন ওনারা একসাথ হয়েছেন তখনও আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক গভর্নেন্সের ব্যাপার পরিস্থিতিটা কী ছিল। তো সুতরাং আমরা মনে করেছি যে এই দুইটো রাজনৈতিক দলের এখন যে প্রভাব দেখা যাচ্ছে এবং পুরানো রাজনীতির ছায়াটা আমরা দেখতে পাচ্ছি, যে সংঘাত হওয়া, সংঘর্ষ হওয়া, একে অপরের পোস্টার ছিঁড়ে ফেলা, একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক কথা বলা। দেখেন, দুটো রাজনৈতিক দলের
নীতিগত আদর্শগত পার্থক্য তো আছেই, সেই রাজনীতিটা থাকবে, ডিবেট থাকবে, কিন্তু কেন একে অপরকে হেয় প্রতিপন্ন করা, এই জায়গাটা থেকে আমরা মনে করেছি যে বাংলাদেশের রাজনীতিতে একটা তৃতীয় রাজনীতির কথাটা আমাদের উচ্চকিত করা দরকার। এমনি তো আমরা আলাদা রাজনৈতিক দল আকারে আছি, তা আমাদের ব্যাপারে সবসময় বলে যে আপনাদের তো নতুন দল, আপনাদেরকে তো কেউ চেনে না, আপনাদের তো ওইভাবে ভোট নাই, আপনারা কি করবেন, এগুলো নিয়ে আমাদেরকে নানাভাবে কথা বলে। এবং আমাদের মধ্যে কেউ কেউ হচ্ছে ওগুলো মন খারাপ করে। আমি কিন্তু মন খারাপ করি না, আমি কিন্তু কথা তো সত্যই, আমাদের ভোট নাই এটা তো মিথ্যা কথা না, তো সত্য। ভোট থাকবে কোত্থেকে? আমি তো কোনো ইলেকশনে পার্টিসিপেটই করি নাই। বিএনপির ধরেন 10টা ইলেকশনে পার্টিসিপেট করেছে, আওয়ামী লীগ, জামাত এরা 8-10টা ইলেকশনে পার্টিসিপেট করেছে, তাদের পুরনো দল, আমরা তো একদম নতুন, তো আমাকে তো এটা বলবে। সুতরাং এই বলাটাকে আমি অ্যাকসেপ্ট করি। এখন কথা হচ্ছে আমার ভোট থাকতে হলে আমাকে তো ভোটের জন্য মানুষের কাছে যেতে হবে। আমরা মনে করেছি আলাদা আলাদা করে না গিয়ে, আমরা যারা ব্রডলি নতুন রাজনীতির কথা বলছি, আমরা ব্রডলি বলছি যে এই দলগুলো ফেল করেছে, আমরা বলছি যে এদের অনেক অবদান আছে, কিন্তু কিছু কিছু জায়গায় তো সত্য যে এখনো আমাদের দুর্নীতির জায়গায় আমরা খুব বেশি মানে বলার মতো সেরকম কণ্ঠ আমাদের নাই। সেই জায়গা থেকে আমরা বলতে চাচ্ছিলাম আমরা একসাথে মানুষের কাছে বলতে পারি কিনা যে ভাই আমরা নতুনরা আসছি, আমাদেরকে করেন। অনেকে বলেছে নতুনরা আসছে, নতুনদের লক্ষণ তো খারাপ, নতুনদেরও তো আমরা দেখছি চাঁদাবাজি, নানা টেন্ডারবাজি, নানা তদবিরের মধ্যে ঢুকে যেতে। হ্যাঁ, আমরা নতুনদের সাথে এই কথাটাই বলতে চাচ্ছি যে দেখেন আমরা যদি ওই ট্রেন্ডে যাই, আপনি তো মানে আমি যদি ইন টার্মস অফ সন্ত্রাস বা ইন টার্মস অফ প্রভাব বা ইন টার্মস অফ দখলদারিত্বের কথা বলি, আমি তো ওই পুরানো দলের চাইতে বেশি দখলদার হতে পারবো না। সুতরাং ওই কম্পিটিশনে যায় তো কোনো লাভ নাই। আমাকে হইতে হবে একটা নতুন রাজনীতির কনফিগারেশনে, আমাকে মানুষের কাছে যেতে হবে। আমার কাছে মুজিব ভাই, ফলে আমরা সেটা চেষ্টা করেছি, এখন চেষ্টাটা অব্যাহত আছে। চেষ্টাটা কি ব্যর্থ হবে নাকি আসলে সফল হতে পারবেন, কতটুকু আশা করেন? চেষ্টাটা আমি মনে করি কোনো কিছুই ব্যর্থ হয় না। আমরা যে চেষ্টাটা করছি, মানে ওখানে কি আসন সমঝোতা নিয়ে সমস্যা নাকি না না, আসন সমঝোতার বিষয়টা তো না, আমরা তো এটা নির্বাচনী জোট বলি নাই। নির্বাচনী জোট হচ্ছে সেকেন্ডারি। আমাদের প্রথম ছিল এটা একটা পলিটিক্যাল অ্যালায়েন্স। পলিটিক্যাল অ্যালায়েন্স বললেই তো নির্বাচন যেহেতু সামনে আছে, সামনে দেখেন অ্যালায়েন্সের দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে আন্দোলন, একটা হচ্ছে নির্বাচন। অ্যালায়েন্স করে কেন মানুষ? তো এখন তো আমাদের আন্দোলন এক অর্থে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে জুলাই সংস্কারের জন্য আন্দোলন, এটা তো আমরা অনবরত করেই যাচ্ছি। তাহলে সামনে যেহেতু ইলেকশন আসছে, আমাদের এই অ্যালায়েন্সের প্রথম ধাপেই চ্যালেঞ্জে আসবে আমাদের একসাথে ইলেকশন করা। সেই ইলেকশনে আমাদের কিছু আইডিয়াও আছে আমরা কিভাবে যাব। ইভেন মানে এটা আমাদের মধ্যে ওই আলোচনাগুলো হয়েছে। সমস্যা দুটো, আমি আপনার খোলামেলা বলি, সমস্যা দুটো। একটা হচ্ছে কেউ কেউ মনে করছেন যে আমরা ভোটে যদি ভালো করতে না পারি তাহলে আমাদের রাজনীতি ভবিষ্যতে মানুষ তো একই কথাই বলবে, তোমাদের ভোট নাই। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? হয় বিএনপির সাথে জোটে যেতে হবে, নাহলে জামাতের সাথে জোটে যেতে হবে। তো ওই সমস্ত জোটে আপনি যদি যান, দুটো প্র্যাকটিক্যাল প্রবলেম আমি দেখি। যদিও আমি দেখি আমাদের লোকেরা গালাগালি করে যে বিএনপি আমাদেরকে সিট দিতে চায় না। আরে ভাই, বিএনপি আপনাকে সিট দিবে কোত্থেকে? বিএনপি কি সিটের মালিক? বলে যে আমাকে 10টা সিট দিবে, 20টা সিট দিবে, আপনাদের কত? বিএনপি কি সিটের মালিক? আপনাকে কি দিবে? বিএনপি তার নেতা কর্মীদেরকে দেখেন 15 বছর সে ইলেকশন করতে পারে নাই। 15 বছর তার তো 3 জেনারেশনের নেতা তৈরি হয়েছে প্রত্যেকটা আসনে। মাহমুদা হাবিবার মতো একজন বজ্রকণ্ঠ নারী যিনি লড়াই করেছেন, উনি নমিনেশন পান নাই। আমি বলছি না যে ওনাকে বঞ্চিত করা হয়েছে, নমিনেশন পান না কেন? কারণ হয়তো দল ওনার চাইতে বেটার কাউকে দিয়েছে, দল ওনাকে অপছন্দ করে, ওনার সার্ভিস ভালো লাগে না, উনি অজনপ্রিয়, বিষয়টা সে তো ন্যাশনালি পরিচিত। একটা দল কয়জনকে দিবে নমিনেশন? একজনকে তো দিবে। এখন যে বিএনপি ধরেন জোট কাউকে দিবে, তো তার তো সেখানে 4টা যোগ্য নেতা আছে, সে ওই 4টা যোগ্য নেতাকে বাদ দিয়ে অন্য একটা দলের নেতাকে যে সেখানে দিবে, এই দেয়ার ক্ষেত্রে তো তাকে প্রশ্ন আসবে, সে তো ওইটা মেনটেন করতে হবে, ওইটা ম্যানেজ করতে হবে। তাহলে দেখেন বিএনপি শুধু দিয়ে দিলেই তো হবে না, তাকে তো অনেকগুলো কাজ করতে হবে। এই জায়গাটা আমি বুঝাতে পারি নাই যারা আমাদের এই জোটের সঙ্গী ছিল, আমি তাদেরকে বুঝেছি যে বিএনপি তোমাকে আদর্শিকভাবে তো তোমাদেরকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু তোমরা যেটা চাচ্ছ বিএনপির সাথে সিট পাবা, যাবা, তো বিএনপির আন্ডারে এমপি হয়ে তুমি তো বিএনপির এমপি হবা, তুমি তোমার দলের এমপি তো হতে পারবা না। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝিয়েছি, তারা বুঝে অনেকে, আবার কারো কারোর মধ্যে নানা ঘুরপাক খায়। আমার বিশ্বাস যে নতুন রাজনীতির জোটের জন্য আমরা যে চেষ্টাটা করছি, এটা আজ হোক কাল হোক পরশু হোক। কেউ কেউ মনে করছেন কিনা আপনার জোটে কেউ কেউ আবার বিএনপির সাথে ভিতরে ভেতরে সমঝোতা করছে, যেহেতু বিএনপি মাত্র 237টা দিয়েছে, বাকি পদগুলো এখন আমি তো সমঝোতাকে খারাপ দেখি না। রাজনীতির মূল জায়গা তো হচ্ছে, রাজনীতি তো হচ্ছে সবসময় কনফ্লিক্ট না, রাজনীতি তো সমঝোতারও একটা পার্ট আছে। পলিটিক্সে তো সবসময় খালি লড়াই না, ভাবসাবও আছে, একসাথে বসারও ব্যাপার আছে।
কথা হচ্ছে বিএনপির সেই সক্ষমতাটা আছে কিনা, আপনাকে যে সমঝোতা করে সিট দিবে শেষ করতে আমি আপনাকে বলি খোলামেলা, বিএনপি যেখানে তার শরিকদেরকে সেই স্থান দিবে সেখানে ডেফিনেটলি বিদ্রোহী প্রার্থী হবে। বিদ্রোহী প্রার্থী হলে কি হবে, বিএনপি তাকে বহিষ্কার করবে। ধরেন বহিষ্কার করলে কি হবে, তার অপোনেন্ট তাকে পিক করবে। আমি কিন্তু আবার আপনাকে বলছি জামাত কিন্তু খুব অ্যাগ্রেসিভ। জামাত কি করবে, বিএনপির যে লোকটা বিদ্রোহী হবে জামাত তাকে নমিনেশনে দিয়ে দিতে পারে ডেকে, যে ঠিক আছে আসেন আমরা আপনাকে দেবো। তখন কি হবে, সে ফর এক্সাম্পল ধরেন, মানে আমি নাম ধরেই বলি আপনাকে, ধরেন মান্না ভাইয়ের সিট আছে, ধরেন জোনায়েদ সাকির সিট আছে, ধরেন আসম আব্দুর রবের স্ত্রীর সিট আছে, সেখানে বিএনপির যে প্রবল প্রার্থী আছে তাদের মধ্যে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয় কিংবা কেউ যদি নাখোশ হয়, সে যদি জামাত যদি তাকে অফার করে যে আমরা আপনাকে প্রার্থী দিব, তাহলে তো জামাত আর সে যদি অ্যালাই হয়ে যায় তাহলে বিএনপি যাকে দিচ্ছে সে তো জিততে পারবে না। এটা কি বিএনপির দোষ না, এটা পলিটিক্যাল পোলারাইজেশনের পদ্ধতিটা সেটা। আমি তো সেরকম লক্ষণ দেখতে পাচ্ছি ভাই। এই কথাগুলো আমি বলছি, যারা বুঝতে পারছেন না তারা ইলেকশনের রেজাল্ট পাওয়ার পর বুঝবে। ধন্যবাদ অসংখ্য।